বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। উন্নয়ন আর দেশপ্রেমের নামে চাপাবাজি করেছে আওয়ামী লীগ, লোক দেখান উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ হাসিনা, মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমান করেছে। এ সময় শেখ পরিবারের দুর্নীতি নিয়ে রিজভী বলেন, লন্ডনে বড় হলেও রক্তের টান ছাড়তে পারেননি টিউলিপ, তাই তার দুর্নীতির চিত্র উঠে আসছে এখন। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে তার কোনো ব্যাখ্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সংস্কার কাজ শেষ করে জুনে নির্বাচন দেয়া সম্ভব উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন, নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনারা যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কখনো। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে, আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া লিভার, কিডনির সমস্যা, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগেছেন। এ কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকরা সবসময় যোগাযোগ রাখছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 7 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। পরে লন্ডন ক্লিনিকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। এসালম গ্রুপের 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। অবরুদ্ধ করা শেয়ারের মধ্যে রয়েছে এসালম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানি। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকা। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, এসালম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে তদন্তে জানা গেছে। এর আগে 14 জানুয়ারি মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার স্ত্রী, মেয়ে সহ তাদের 6টি কোম্পানির নামে থাকা মোট 81টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের বিভিন্ন অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। হাসান মাহমুদ ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট 6টি কোম্পানিতে 753 কোটি 30 লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। বর্তমানে এসব কোম্পানির ব্যাংক হিসাবে 24 কোটি 66 লাখ টাকা জমা আছে। এখন এসব টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। আদালত শুনানি শেষে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সবাইকে নিয়েই প্রস্তুত করতে হবে, না হলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস। কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত হন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামের প্রতিনিধিরা। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব দল ও অংশীজনের পরামর্শ নিতে অনুরোধ জানান।
দলিল তৈরিতে অস্থিরতা না করার কথা হয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। ঘোষণাপত্র তৈরিতে সরকারকে সময় বেঁধে না দিলেও সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এবার আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই যে জুলাই ঘোষণা অভ্যুত্থানের যে ঘোষণাপত্রতে কোন বিষয়গুলো আসলে উঠে আসা উচিত? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আপনারা খুব ভালো একটা আলোচনা যে চালিয়েছেন, এটা খুবই প্রশংসার দাবি রাখে। জুলাই বিপ্লবের শুধু জুলাইয়ের বিপ্লব নিয়ে ভাবলে হবে না, ধারাবাহিকতা ভাবতে হবে। যেমন জুলাই বিপ্লবের আগে পরে অনেকে এই আমাদের লোকজন, আমাদের ছাত্র জনতা অনেকে আত্মহত্যা দিয়েছে, অনেকের প্রাণ ঝরেছে। ইভেন 2018 সালের কোটা আন্দোলনের কথা যদি আপনি ভাবেন, ইভেন ছাত্রদের যে আন্দোলনের কথা যদি ভাবেন, ছাত্ররা মাঠে নেমেছে, তাদেরকে কিভাবে দমন নিপীড়ন করা হয়েছে, অর্থাৎ এই ধারাবাহিকতাগুলো জুলাই যে প্রক্লামেশন ওখানে থাকা উচিত বলে আমি মনে করি। আমি যেটি দেখেছি সেটিতে অনেক কিছু কভার করেছে, বাট অনেক কিছু কভার করেনি। যেমন আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ডাক্তার জাফরুল্লাহর কথা ভাবুন তো। এই স্যালাইন পুশ করা এই শরীর নিয়ে উনি হুইল চেয়ারে বসে এই আন্দোলন সংগ্রামকে যেভাবে বেগবান করেছেন, এই ধরনের লোক 8-10 জনের বেশি হবে না বাংলাদেশে। তাদেরকেও এইটার ভিতর আনতে হবে, অর্থাৎ তাদেরকে ভিতরে এনে পাঠ্যপুস্তকে তাদের নাম লিপিবদ্ধ করতে হবে। এই কারণে করতে হবে কারণ তাহলে আমাদের প্রজন্ম ওদের থেকে শিক্ষা নিয়ে তারাও এই ধরনের যখন কনফ্লিক্ট হবে, যখন ক্রাইসিস হবে, যখন মাথা চাড়া দিয়ে উঠবে, তখন দানবের নিবারণের জন্য, দানব হত্যার জন্য তখন মানুষ এগুলো দেখে এনকারেজ হবে। এই প্রক্লামেশনে আমি আরো চাচ্ছি যে এইটি সন্নিবেশিত হবে যেই শহীদগুলা যে হয়েছে এবং এই যে পঙ্গু লোকগুলো হয়েছে, শুধু শহীদের নাম এবং এই আবু সাইদের নাম শুধু সর্বত্রই আপনারা যেভাবে ব্যবহার করেন, পাশাপাশি ওকে দেখে যারা আত্মহত্যা দিয়েছে, ওকে দেখে যারা বুক পেতে দিয়েছে তপ্ত বুলেটের সামনে, তাদের কথা আলোচনায় আসে না। তাদের নিয়েও আলোচনায় আসতে হবে, ইয়ামিনকে নিয়ে আলোচনায় আসতে হবে, মুগ্ধকে নিয়ে আলোচনায় আসতে হবে। তারপরে আরো অনেক একটা পুলিশের ছেলে, তার মা বলছে আর কত গুলি লাগবে আমার ছেলেকে মারতে, এই ধরনের নামগুলো যাতে হারিয়ে না যায়। অর্থাৎ এই প্রক্লামেশনটা হবে একটা সামগ্রিক কনফ্লিক্ট, একটা কনক্লুসিভ প্রক্লামেশন। আর এই কারণে আমি এই দাবিটা করার জন্য আমি আরো জোর দিচ্ছি, এই কারণে এই দাবিটা আমি জোরে সোরে দেওয়ার সাহসও পাচ্ছি এই কারণে, এই প্রথম বাংলাদেশে, এই প্রথম না, আরো 2-3টা ঘটনায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, ডান বলেন, বাম বলেন, ব্যারিস্টার ওমর ফারুক, এই রাজনৈতিক দলের কথা যেহেতু বলছিলেন, রাজনীতিতে এই ঘোষণাপত্র ভূমিকা কেমন রাখতে পারে? আর আরেকটি বিষয় জানতে চাই যে অংশীজনের পরামর্শ নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে, এটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, শুধু আপনারা যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, এটার পাশাপাশি সুশীল সমাজকে ডাকা উচিত ছিল, সাংবাদিক মহলকে থেকে ডাকা উচিত ছিল, লয়ার মহল থেকে ডাকা উচিত ছিল, শিক্ষক মহল থেকে ডাকা উচিত ছিল। তাহলে হয় কি, আমরা যেটা বলি যে না, প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব, ইভেন প্রান্তিক মানুষ থেকে ডাকা উচিত ছিল, প্রান্তিকের প্রতিনিধিত্ব। ইভেন এই প্রক্লামেশনে তো শহীদ পরিবারের অনেককেই ডাকা উচিত ছিল। শহীদ পরিবারের যারা ইনপুট করতে পারবে, যারা ওপিনিয়ন ফর্ম করতে পারবে, এই ধরনের লোক তো আছে, তাদেরকেও ডাকা উচিত ছিল। এই গ্যাপগুলো পূরণের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি এটা এইভাবেই দেখছি যে দেখেন, আমাদের দেশে হেট্রেড পলিটিক্স চলছিল। আমরা বড় দলগুলো একে অপরকে নিশ্চিহ্ন করার প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম। আমরা নেগেটিভ ওয়েতে সব কাজ করেছি, আমরা পজিটিভ ওয়ে দেখিনি। অনেক ক্রাইসিসে আমরা বারবার দাবি তুলেছি যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ধরেন সীমান্তে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলার জন্য বলতাম যে সবাই একসাথে বসো। কখনো 53 ইয়ার্সে বসা হয়নি। এই প্রথম ইউনূস সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে, যেমন ভারতীয় আগ্রাসন, মিডিয়া আগ্রাসনের ইস্যুতে একবার আমরা একসাথ হয়েছি, আমরা ইউনূস সরকার প্রতিষ্ঠার সময় একবার একসাথ হয়েছি, এখন যে আবার একসাথ হয়েছি, এই প্র্যাকটিসটা অত্যন্ত পজিটিভ পলিটিক্সের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত পজিটিভ। অর্থাৎ আমরা এখন প্র্যাকটিস করতে পারি যে জাতীয় ইস্যুতে আমরা কোনো কালার, কোনো দল, কোনো ইসলামী নন ইসলামী বিবেচনা না করে জাতীয় ইস্যুকে সামনে রেখে আমরা বসতে পারি। এটি যে কত বড় সাহস যোগাবে আমাদের জাতি হিসাবে, আমাদেরকে, ইভেন আমাদের যারা ফরেন সার্ভিসে কাজ করে তাদেরকেও সাহস যোগাবে, আমাদের যারা বিভিন্ন ডোমেস্টিক ওয়েতে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদেরকেও সাহস যোগাবে। অর্থাৎ আমরা একটা ভালো সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, এটির উদাহরণ হয়ে থাকবে। আর পাশাপাশি আমি যেটি দাবি করেছি আপনার মাধ্যমে রিপিট করে বলি, শুধু রাজনৈতিক দলকে ডাকলেই হবে না, যারা মানুষকে নিয়ে ভাবে, যারা মানুষের কল্যাণ নিয়ে ভাবে, যারা সুশীল সমাজ, যারা লেখনী
ভোটগ্রহণের মাধ্যমে অপিনিয়ন ফর্ম করে, যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন তাদেরকে ডাকলে তারা সম্মানিত বোধ হবে, এই শহীদের আত্মা শান্তি পাবে, অর্থাৎ তাদের স্বজনরা একটা কমফোর্ট ফিল করবে। সুতরাং আমি বলতে চাই যে রাজনৈতিক দলের পাশাপাশি আরও এদেরকে যদি ইনক্লুড করে ডাকা হয় তাহলে মনে হয় আরও ইনক্লুসিভ হবে, তাহলে মনে হয় আরও এটা সার্থক হবে এবং এটা ফলপ্রসূ হবে এবং মানুষের কাছে ভালো মেসেজ যাবে বলে আমি মনে করি। আর ব্যারিস্টার ওমর ফারুক, নিশ্চয়ই আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণে। কার্যত প্রায় 1.5 মাস বন্ধ ভূমি সেবা কার্যক্রম, এতে প্রায় 450 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। সার্ভারের ধীরগতি ও গ্রাহক সেবার অতি প্রয়োজনীয় সুবিধা না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। মন্ত্রণালয় বলছে মার্চ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হবে সার্ভার। সার্ভার জটিলতায় মেহেরপুরের বামন্দি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায় বন্ধ, এতে থমকে আছে নতুন রেজিস্ট্রেশন ও নামজারি। সার্ভার জটিলতায় জমি বিক্রি করতে না পেরে ভোগান্তিতে অনেকেই। তারা বলছেন জরুরি টাকা প্রয়োজন, কিন্তু নামজারি বন্ধ থাকায় জমি বিক্রি করতে পারছেন না। সার্ভারের সমস্যা দেখি কর্মকর্তারা বলছে আজ হবে না, কাল হবে না, এভাবে আমরা দিনের পর দিন ঘুরছি। একই পরিস্থিতি ঝিনাইদহের উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসেও। সার্ভার ত্রুটির কারণে বন্ধ ভূমি সেবা। মিউটেশন করেছি, আমার অনলাইনে আমি খাজনা দিতে পারতেছি না। হাল সনের খাজনার রসিদ ও নামজারি ছাড়া নিবন্ধনের সুযোগ না থাকায় বন্ধ ভূমি রেজিস্ট্রেশন। চাহিদা মতো সেবা দিতে পারছে না ভূমি অফিস। যে নামজারি ভূমিনকর ওইটা চালু করার উদ্দেশ্যে পরীক্ষামূলক কাজ চলছে। একই অবস্থা দেশের প্রায় সব ভূমি অফিসে। নিবন্ধনের জন্য 26 নভেম্বর সার্ভারের সফটওয়্যার আপডেট দেওয়া হয়, এরপরই ধীরগতির সমস্যা। এখন সার্ভার আপডেট হয়ে চালু হয়েছে, কিন্তু গতিবিধিটা অনেকটা এখনো আপডেট হয়নি, যার কারণে আমাদের কেস একটু সময় লাগছে কাজ করতে। ভূমি মন্ত্রণালয় বলছে সফটওয়্যার জটিলতায় ভোগান্তি। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের অদক্ষতা ভোগান্তির অন্যতম কারণ। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে, ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, যে এদেরকে অনেকের একটা নতুন সিস্টেম সম্পর্কে জানার অভাব আছে। এই জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, অলরেডি 3টা ট্রেনিং দেওয়া হয়ে গেছে। সার্ভার জটিলতায় দেশের প্রায় 3,500 ভূমি অফিসের সবগুলোই কার্যত বন্ধ। এ কারণে দিনে প্রায় 10 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বা নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর, এই সার্ভার জটিলতায় ভূমি সেবা কার্যক্রমে কি প্রভাব পড়েছে নড়াইলে? সেবা গ্রহীতাদের জন্য ভূমি অফিসগুলো কোনো উদ্যোগ নিচ্ছে কি? আসাদুর, এই সার্ভার জটিলতায় ভূমি সেবা কার্যক্রমে নড়াইলে কেমন প্রভাব পড়েছে? ভূমি অফিসগুলো সেবা গ্রহীতাদের জন্য কোনো উদ্যোগ নিয়েছে কি? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত ভূমি সফটওয়্যারটি নতুন একটি সফটওয়্যার আপডেটের কারণে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা যারা সেবা গ্রহীতা তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি যারা সেবা প্রদান করছেন তাদেরকেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি এই ব্যাপারে পৌর ভূমি অফিসের যিনি নায়েব আছে আফিল উদ্দিন, তার সাথে কথা বলেছিলাম যে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যারা সেবা গ্রহণ করতে আসছে তারা খাজনা ঠিকমতো দিতে পারছেন না, এই ক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা প্রদান করছেন। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই নতুন সফটওয়্যারটি আপডেট হবার পর কাজের গতিটা অনেকটা কমে গেছে, অর্থাৎ যে কাজটি আগে করতে 5 মিনিট সময় লাগতো সেই কাজটি এখন করতে 10 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা, ক্ষেত্র বিশেষ আমি যদি নামজারির কথা বলি সেই ক্ষেত্রে 2 দিন, 4 দিন, 5 দিনও সময় লাগছে। অর্থাৎ বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা সেবা গ্রহণ করতে আসছেন, তাদেরকে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সকালের দিকে যখন চাপ কম থাকে তখন মোটামুটি কাজটি ভালোভাবে করতে পারলেও যখন চাপটি বেশি থাকে, অর্থাৎ যখন পিক আওয়ার শুরু হয়, অনেক গ্রহীতা একসাথে চলে আসেন, তখন মূলত ভোগান্তিটা একটু বেশি হয়। অর্থাৎ তখন যে কাজটি 5 মিনিটে করার কথা ছিল সেই কাজটি নির্ধারিত সময় করা সম্ভব হচ্ছে না। আমরা এটা দেখতে পেরেছি বা যারা কাজ করতে আসেন তাদের কাছে আমরা কথা বলে যেটা জেনেছি যে তাদেরকে কখনো 1 ঘন্টা, 2 ঘন্টা, এমনকি 2 দিন, 4 দিন পর্যন্ত তাদেরকে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং তারা সেবা গ্রহণ করতে যে এই ভোগান্তিটা পোহাচ্ছেন। এবং এই কারণে তাদের এই যে জমি সংক্রান্ত যে সেবাগুলো, অর্থাৎ
অর্থাৎ নামজারি বা খতিয়ান সংক্রান্ত যে সেবাগুলো, এগুলো তারা পর্যাপ্ত সময় মতো পাচ্ছে না। কবে নাগাদ সমস্যার সমাধান হতে পারে আমি এটা যখন জানতে চেয়েছি, বলছে এটা যেহেতু একেবারে কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে, তবে যারা এখানে আছে তাদের সেবা গ্রহণ প্রদান করতে কোনো সমস্যা নেই, তারা সেবা প্রদান করে যাচ্ছেন এবং সফটওয়্যারটি আপডেট হলে ঠিকমতো সার্ভিস দিতে শুরু করলেই যথাযথভাবে সেবা তারা দিতে পারবেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে নড়াইলে ভূমি সেবা সংক্রান্ত জটিলতার সর্বশেষ তথ্য। নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুর রহমান। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। 10 বছর ধরে জমি অধিগ্রহণ ও বালু ভরাটে আটকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প, তবুও আশার বাণী কর্তৃপক্ষের। মেডিকেল কলেজে একটি আসনে 25 জনের ভর্তি যুদ্ধ, সারা দেশে 19টি কেন্দ্রে পরীক্ষা দিলেন 1,35,000 শিক্ষার্থী। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিল পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারে দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। বাজারে মোটা চাল 28 ও স্বর্ণা বিক্রি হচ্ছে মানভেদে 52 থেকে 60 টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 84 টাকায়। দাম এখনও নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে ভ্যাট বাড়ানোর খবরেই বেড়ে গেছে বিদেশি ফলের দাম। 50 টাকা বেড়ে প্রতি কেজি আঙুর বিক্রি হচ্ছে 450 টাকায়, আর কেজিতে 100 টাকা থেকে 150 টাকা বেড়ে প্রতি কেজি আনার বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। এদিকে বাজারে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কম বলছেন বিক্রেতারা। বাজারে এখনো কমার কোনো লক্ষণ নাই। যখন এখনো মেলাদের সাথে গত পরশুকেও আমাদের কথা হয়েছে, এখনো তারা চালের দাম বাড়তে চাইতেছে। তীর চাউল আমি নিতাম 1750 টাকা, 1700 টাকাও ধরতো। এই চাউলটা এখন আমার কাছে 2000 টাকা চাচ্ছে আঙ্কেল, বলতেছে 2000 টাকাও তাও কষ্ট হয়ে যায়। তাহলে পার বস্তাতে 25 কেজি চাউলে 300 টাকা বাড়ছে। যারা নিম্নবিত্ত বা যারা আমাদের মতন চাকরিজীবী তাদের জন্য খুবই অসহনীয় হয়ে পড়ছে। রাজধানীতে ছিনতাই, চুরি ও ডাকাতি হওয়া মোবাইল ফোন বিক্রি হয় বিভিন্ন ফুটপাতে। যেগুলো বিক্রি করা যায় না সেগুলো রিপেয়ার শপে বিক্রি হয় পার্টস হিসেবে। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি ও সায়দাবাদে দামি দামি মোবাইল শুধু সিম খুলেই বিক্রি করেন বিক্রেতারা। এসব ঠেকাতে পুলিশ নির্বিকার বলে অভিযোগ উঠেছে। কোন গাড়ি চালান? স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই অঞ্চল 3-এ। সিটি কর্পোরেশনের গাড়ি চালক আবুল কালাম অফিস শেষে প্রতিদিন ওসমানী উদ্যান এলাকায় ফুটপাতে মোবাইল কেনাবেচা করেন। ড্রাইভার, কিন্তু তার কাছে আছে দুটি মোবাইল যার দাম অন্তত 2 লাখ টাকা। এটা কত টাকাতে কিনছেন? এটা 7000 টাকা কিনছি। 7000? কোত্থেকে? এই ফোন থেকে। অন্তত 60টি মোবাইল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। যার মোবাইল এনেছেন তার কল লিস্ট বা মেসেজও ডিলিট করার প্রয়োজন মনে করেননি তিনি। মোবাইলের প্রকৃত মালিক শেষ কল করেছিল 1 জানুয়ারি। না ওটা ভাঙ্গা, আর একটা মোবাইল ভাঙ্গা। ভাঙ্গা মোবাইলের মাদারবোর্ড কেমনে লাগবে? ওটা তো মাদারবোর্ড রানিং, ওইটা গেছে মালিকে গেছে। আপনি এখানে ব্যবসা করেন? ব্যবসা কি করুম আমি, লইলাম আপনি ধরলেন ওরা বেগে গেছে। প্রতিদিনই বিকেলের পর এই ফুটপাতে বসে চোরাই মোবাইলের বাজার। সন্ধ্যার পর বাজার জমে ওঠে। শখানেক দোকানের বাজারে দৈনিক বিক্রির পরিমাণ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ব্যবসা নিয়ন্ত্রণ করেন নাহিদ ও কানন নামে দুজন। আমি কিনছি যা ওই তাই বিক্রি করা। আপনি কোথায় কিনছেন? এখান থেকে কিনছি। এখান থেকে কিনছেন? জি। এখান থেকে কিনছেন? জি। আবার এখানে বিক্রি করেন? হ্যাঁ। তাহলে আপনি এখানে ব্যবসা করেন? না চোরাই আছে, চোরাই ছাড়া আছে। সবাই কি চোরাই মোবাইল পায় নাকি? কারা বিক্রি করে? দোকানদারা বিক্রি করে। আর তো আগে তো সবারই পাইতেন। পাশেই পুলিশ সদর দপ্তর থাকলেও কোনো অভিযান হয় না এই এলাকায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি শাহবাগের ওসি, রমনা জোনের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। না, এটা তো আর আমি ব্যবস্থা নিচ্ছি। এটা আমার জানা ছিল না, আপনি বললেন, আমি ব্যবস্থা নিই। ডিএমপির 50 থানায় 2 মাসে 1000 খানেক মোবাইল হারানোর জিডি হয়েছে। এর মধ্যে শুধু পল্টন থানায় প্রায় 100 মোবাইল ফোন উদ্ধার করা গেছে।
আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোর 6টার দিকে মহেশপুর ইউনিয়নের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের দীপু দাস এবং হৃদয় মৃধা। পুলিশ জানায়, হিরণ্যকান্দি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। 3 আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মেট্রো রেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন এনেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আজ থেকে প্রতি শুক্রবার বেলা 3:30টার পরিবর্তে 3টা থেকে চলাচল করবে মেট্রো রেল। বৃহস্পতিবার ডিএমটিসিএল এর উপব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়। এতে বলা হয়, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন বেলা 3টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। অপরদিকে মতিঝিল থেকে বেলা 3টা20 প্রথম ট্রেন ছাড়বে আর সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9টা40 বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার বেলা 2টা45 থেকে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা 3টা5 একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। পরিকল্পনা 1 দশকেরও আগের, কিন্তু জমি অধিগ্রহণ আর কিছু বালু ভরাটেই আটকে আছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। বিনিয়োগ নিয়েও সিদ্ধান্ত হয়নি, এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এরপরও কর্তৃপক্ষ বলছে, শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে হালিশহরের সাগর উপকূলে বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। তবে 2023 সাল পর্যন্ত জমিই পায়নি বন্দর কর্তৃপক্ষ। 2024 সালের মাঝামাঝিতে জমি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়, যার কিছু অংশে বালু ভরাট হয়েছে। বে টার্মিনাল সরকারি নাকি বিদেশি বিনিয়োগে হবে, সেটি নিয়েও চলেছে নানা আলোচনা। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি নিয়ে আশা জাগলেও তা হয়নি। বন্দর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পে বড় অগ্রগতি হয়েছে। বাঁধ এবং চ্যানেল তৈরিতে বিশ্বব্যাংকের প্রায় 7,000 কোটি টাকার ঋণ পাওয়ার বিষয়টিও এগিয়েছে অনেকটা। মার্চ এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব, যাতে 2028-29-এর মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি। 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগের কথা চললেও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সিঙ্গাপুর ও আরব আমিরাতের 2টি প্রতিষ্ঠান $300 কোটি করে বিনিয়োগ করতে চায়, আর আবুধাবি পোর্টের আগ্রহ $100 কোটি বিনিয়োগে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রবৃদ্ধির জন্য অন্য মেগা প্রকল্পের চেয়ে বে টার্মিনালে মনোযোগ দেওয়া জরুরি। এক্সপার্টের ওপিনিয়নটা প্রতিফলিত না করার কারণে অনেক সময় হয়। তবে এখন মনে হচ্ছে যে এটা রাইট ট্র্যাকে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সাথেও অনেক কথাবার্তা হয়েছে, যেটা মাঝখানে খুব স্থবির ছিল। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি, যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে। মূল কাজ শুরু হলে এখানে প্রায় 2,500 একরের টার্মিনাল নির্মাণ হবে। এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর উপর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগে জানিয়েছিলাম, কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিল পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারে দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, মানভেদে চালের বাজারের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? কেজি প্রতি কত দামে বিক্রি হচ্ছে?
গত প্রায় 3 সপ্তাহ ধরে কিন্তু আসলে নাটোরের চালের দামটা ওঠানামা করছিল। তার মধ্যে কিন্তু আসলে গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু আসলে চালের দামটা কেজি প্রতি প্রায় প্রতিটা মোটা এবং চিকন সব রকমের চালে কিন্তু প্রায় 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রতি কেজিতে। আসলে এই চালটা যে বৃদ্ধি পেয়েছে, আজকে আসলে নাটোরের কিন্তু বাজারটা আসলে যে সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে এই চালের দামটা কিন্তু আসলে প্রভাব পড়বে আগামীকালকে গিয়ে। এখানকার ব্যবসায়ীরা যেটা বলছে যে আসলে গতকাল বৃহস্পতিবার কেজি প্রতিতে 4 টাকা কেজি, মানে প্রতি কেজিতে 4 টাকা করে বেশি করে বিক্রি করা হলেও কিন্তু আসলে শনিবার থেকে এই চালের দামটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে মিল মালিকেরা তাদের যে চাহিদা মতন যে চালটা, সেই চালটা তারা আসলে এই আড়তদারদের কাছে সাপ্লাই করছে না। এর বাইরেও কিন্তু আসলে যে এটা রয়েছে যে অনেকেই বলছে যে এই চালের বড় বড় সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে যে চালটা তারা মিল থেকে যে আড়তে আসবে, আড়তে আসার পর যে কাজটা খুচরা বিক্রেতাদের মানে ক্রেতাদের কাছে যাবে, সেখানে কিন্তু আসলে চালের দামটা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটটা রুখতে এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো রকম যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে চালের দামটা অনেকটাই কমে যাবে। কারণ এখানকার ব্যবসায়ীরা মনে করছে যে এই চালের দামটা প্রতিনিয়ত এইভাবে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র প্রশাসনের মানে কোনো রকম পদক্ষেপ না থাকার কারণে। যদি প্রশাসন একটা কঠোর ব্যবস্থা নিত যে আসলে কেন মিলে একরকম দাম, মিল থেকে বা যে আড়তে আসলে একরকম দাম এবং আড়ত থেকে যে ক্রেতাদের কাছে যাচ্ছে খুচরা পর্যায়ে, সেখানে কিন্তু আসলে এত ব্যবধান কেন? এই ব্যবধান যেহেতু নাটোরে কিন্তু আসলে এখন পর্যন্ত চালের কোনো ঘাটতি নেই বলে এখানকার ব্যবসায়ী বলছে। শুধুমাত্র যে মিলের যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে, সেই অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতন দাম বৃদ্ধি করা এবং যে তাদের ইচ্ছা মতন আসলে চালটা মিল থেকে বের করে আড়ত পর্যন্ত নিয়ে আসা, যার যে প্রয়োজন সেই প্রয়োজনের চাহিদা মতন চাল না দেওয়া, এইসব কারণে কিন্তু আসলে চালের দামটা বৃদ্ধি পেয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছে। তবে এই যে আগামীকালকে যে শনিবার সপ্তাহের প্রথম যে আড়তটা এখানে শুরু হবে, সেই আড়তে আসলে চালের দামটা আরো বেশি হওয়ার সম্ভাবনা এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। নাটোর থেকে চালের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। 2024-25 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেলে এবছর একটি আসনের বিপরীতে 25 জনের ভর্তি যুদ্ধ। সকাল 10টা থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী পরীক্ষা। এবার আবেদনপত্র জমা পড়ে 1,35,261টি। পরীক্ষার পরিবেশ বা প্রশ্নপত্র নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবার দেশের 19টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে পরীক্ষা হয়। 5,380টি আসনের জন্য এবার আবেদনপত্র জমা পড়ে 1,35,261টি। প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে 25 শিক্ষার্থী। সরকারিতে 5,380 জন এবং বেসরকারিতে 6,295 জন পাবেন ভর্তির সুযোগ। প্রশ্ন মোটামুটি সোজাই হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। 95টার মতো দাগাইছি, 50-50 কতগুলা শিওর দিছে আর কতগুলা এমনি শিওর হয়ে দাগাইছি। কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, ভালোই ছিল, বাট টাইম ম্যানেজমেন্ট একটু ঝামেলা হয়ে গেছে। একটু নার্ভাস ছিলাম, কিন্তু মানে ভালোই ছিল, টিচাররা অনেক আমাদেরকে সহযোগিতা করেছে। শুক্রবার সকাল 10টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ সারা দেশে একযোগে শুরু হয় 1 ঘণ্টার এ পরীক্ষা। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান অভিভাবক ও শিক্ষার্থীরা। যে পরিবেশ দেখতেছি অনেক সুন্দর, পরীক্ষার শৃঙ্খলাও ভালো। এবার হয়তো কাটমার্কটা বাড়তে পারে, এমনিতে অন্যান্য সময়ের তুলনায় প্রশ্ন এবার সোজাই ছিল। দেশে মেডিকেল কলেজ রয়েছে 110টি, এর মধ্যে সরকারি 37টি ও বেসরকারি 67টি। এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখা দিয়েছে ইলিশ সংকট। মেঘনাপাড়ের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি এখন খর্ব হতে চলেছে। গত কয়েক বছর ধরে শীত মৌসুমে নদীতে স্রোত না থাকায় চাঁদপুরের বাজারে এখন ইলিশের আকাল। এতে করে আকার অনুযায়ী কেজিতে 500 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। জেলে ও ক্রেতাদের হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন শুনশান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ, দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার উপস্থিতি। ভরা মৌসুমে 500 থেকে 600 মন ইলিশ মিললেও এখন মিলছে মাত্র 10 থেকে 20 মন। ক্রেতাদের সমাগম কিছুটা হলেও স্বল্পতার অজুহাতে বড় ইলিশের কেজিতে বেড়েছে 1500 টাকা, আর ছোট ও মাঝারি ইলিশের দাম বেড়েছে 500 টাকা পর্যন্ত। শীতকালে মাছ এমনিতেই কম, আর এখন ধরেন 10-12 মন 20 মন সর্বোচ্চ এরকম আসতেছে। বড় মাছটা কি কম পাওয়া যায়, ওই কারণে বড় মাছের দাম বেশি। যেমন 1.5 কেজি সাইজের মাছগুলো আমাদের বিক্রি করতে হয় 4000 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন
পদ্মা মেঘনায় জাল ফেলে অনেক জেলে ফিরেছেন শূন্য হাতে। এতে ইলিশ সরবরাহ কমেছে ঘাটে। তবে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ধরছে ঝাটকা ইলিশ। জাটকা বড় হওয়ার পরে ইলিশ হবে। এখন যদি জাটকাই সব মেরে ফেলা হয় তাহলে তার ইলিশ পাবো না আমরা ভবিষ্যতে। নদীতে ইলিশ কমে যাওয়ার কথা স্বীকার করে মৎস্য বিভাগ বলছে ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে। ঝাটকা সংরক্ষণ অভিযান শেষ হলে মে-জুনের দিকে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে, আর এই কারণে এখন জেলেরা মাছ যথেষ্ট পরিমাণে কম পাচ্ছে এবং আমাদের বিভিন্ন অভিযান পরিচালিত হয়, যে কারণে জেলেরা সাধারণত মাছ এখন ধরা থেকেও অনেকটা বিরত থাকে, যে কারণে মাছের ইলিশ মাছ বাজারের প্রাপ্যতা অনেক কম। এদিকে প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে 5 টন ঝাটকা ও 2 লাখ মিটার কারেন্ট জাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।